তুই খামোখা এত চিন্তা করছিস। দেখ, এরকম কিছুই না। দায়ান শুধু তোকে ভয় দেখিয়েছে। আমার সেটা মনে হয় না। দায়ানের সাথে এতদিন কাটিয়ে এইটুকু আমি বুঝেছি যে সে ফাঁকা গুলি ছড়ে না, কিছু একটা তো হবেই। আমি বলছি কি, তুই একটা কাজ কর, তুই বিয়েটা করে নে, তাহলে আমার একটু চিন্তা কমবে। আমার মনে হচ্ছে তুই হয়তো সেই টার্গেট হতে পারিস। উনি তো দেখেছে যে তুই আমার সাথে গিয়েছিলি ওইখানে, সেই হিসেবে উনি হয়তো ধরে নিতে পারে যে তুই আমার সব থেকে কাছের মানুষ। ইলা ওর পাশে থাকা আহাদের দিকে তাকালো, হালকা হেসে বলল, যোগ্য পাত্র পাই, তারপর বিয়ের কথা ভাববো। মায়া ইলার হাতে হাত রেখে বলল, তুই বললে আমি তোর জন্য পাত্র খুঁজতে পারি। ইলা মায়ার হাত থেকে হাত ছাড়িয়ে মায়ের গালে হাত দিয়ে বলল, নতুন করে বিয়ে করেছিস তুই, আগে নিজে সংসারটা কর, তারপর না হয় ভাববি। আর সংসার? আচ্ছা ইলা, তুই যে ওইখানে ছিলি, এমন কিছু কি দেখেছিস যেটা দিয়ে মনে হয় আমার মেজো চাচা এই ব্যাপারে জড়িত? ইলা মাথা নাড়িয়ে না বলল। মায়া পাশে তাকাতেই তার নজর গেল আহাদের দিকে। আহাদকে দেখে বলল, কি ব্যাপার, আজকে আমাদের ফিটফাটা হাতে তো চুপচাপ কেন? আহাদ দীর্ঘক্ষণ ধরে কিছু একটা ভাবছিল। মায়ের কথায় সাড়া দিল না। মায়া ইলার দিকে তাকালো, মেয়েটা মাথা নিচু করে আছে। মায়া আরও একবার ডাকলো আহাদকে। এবার সাড়া দিল সে। জিজ্ঞাসা করলো তাকে কিছু বলা হয়েছে কিনা। মায়া বলল, হ্যাঁ, তুই অনেকক্ষণ ধরে কিছু ভাবছিলি। কি এত ভাবছিস? তোরও কি বিয়ে করার শখ হয়েছে নাকি? আহাদ ইলার দিকে তাকালো। ইলা মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমি গিয়ে দেখি আরাত স্যার সব কিছু রেডি করেছেন কিনা। তুই রেডি থাক, তোকে ডাকতে আসবো। ইলাকে কিছু বলার আগেই রীতিমতো পালিয়ে গেল সে। মায়া আহাদের দিকে তাকালো। বেচারা নিষ্পাপ চোখে তাকিয়ে আছে ইলার দিকে। মায়া আহাদের পাশে গিয়ে বসলো। ভালো যখন বাসিস, বিয়ে করে নিচ্ছিস না কেন? বয়স বাড়িয়ে দিবি তো মেটার। আহাদ চমকে তাকালো মায়ের দিকে। মায়া মুচকি হেসে বলল, তোরা প্রেম করবি আর আমি বুঝবো না? মায়া এতটাও বোকা না, বিয়েটা করে ফেল। বাবাকে কিভাবে বলবো সেটাই ভাবছি। মায়া আহাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালো যখন বেসেছিস তখন এইসব কি ভাবছিস? নিজের অজান্তেই ঝগড়া করতে করতে প্রণয়ের দ্বারে পৌঁছে গেছিস। সেই প্রণয়ের দ্বার থেকে ফিরে আসা এত সহজ না। একবার যে ভালোবাসার স্বাদ পায়, সে আর সেই স্বাদ থেকে ফিরে আসতে পারে না। এখন এত কিছু ভাবলে হবে না। চোখ বুঝে বাবার কাছে গিয়ে বলবি আমি একজনকে পছন্দ করি আর তাকে বিয়ে করতে চাই, শেষ কথা। পারবি না? ব্যাপারটা এত সহজ কি হবে? বাবা মানবে সবটা? আমার বাবাকে তো চিনিস, আমাদের মা নেই। বাবা ছোট থেকে আমাকে আর বোনকে একা মানুষ করেছে। বাবা হয়তো এত সহজে মানবে না রে। হার মানলে চলবে না, চেষ্টা করতে হবে। সেই সময় ইলা আসে ওদের ডাকতে। মায়া আর আহাদ চলে যায় নিচে। গাড়ির দিকে হতাশার চোখে তাকায় সে। পুরো শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। দায়ানও নাকি রাতে পৌঁছে যাবে। সে আদেও জানে না কি হবে। আর আজ ভরসা দিলেও মায়া চিনে ওরা কেমন। আবার শুনেছে বড় আপুরাও এসেছে। ভয়ানক কিছু না হলেই হয়। কিছুক্ষণের মাঝে পৌঁছে যায় সবাই মায়ের বাবার বাড়িতে। ভিতরে ঢুকতেই ভয় হচ্ছে তার। বয়স্ক দুটো মানুষকে নিয়ে এসেছে। ওরা তো আর বয়স দেখবে না, অপমান করতে পারলেই ওদের শান্তি। চলো মায়া। মায়া নিজের শাশুড়ির নিষ্পাপ মুখটির দিকে তাকালেন। এই মানুষটা কালকে থেকে ভীষণ এক্সাইটেড হয়ে আছেন। কত কিছু তৈরি করেছেন মায়ের বাড়ির লোকেদের জন্য। এরপর যদি ওদের অপমান করা হয় কিভাবে সহ্য করবে সেটা? ইলা পাশে এসে দাঁড়ালো। এরপর মুচকি হেসে বলল, আমরা আছি তো, চল। মায়া দরজায় কড়া নাড়ল। তানিশা দরজা খুলে দিল। মায়াকে দেখে জড়িয়ে ধরল তানিশা। এরপর ভিতরে ঢুকে বড় আব্বুকে বসে থাকতে দেখলো মায়া। ওনাকে সালাম দিল সবাই। মায়া নিজের শ্বশুর শাশুড়ির সাথে ওনার পরিচয় করিয়ে দিলেন। মায়ের শাশুড়ি জিজ্ঞাসা করলেন, বাড়ির বাকিরা কই মা? তুমি যে বললে অনেকেই আছে। এই কথা বলার সাথে সাথে কোথা থেকে জানি মায়ার দাদি চলে আসলো। এসে চমকে দিয়ে মায়াকে আদর করতে লাগলো। মায়া আহাদ ইলা তো হা হয়ে তাকিয়ে আছে। তানিশা আর ওদের বড় আব্বুর মুখ টিপে হাসছে। মায়া কিছু বুঝতে পারছে না, এত আলগা প্রীতি কিন্তু কিসের জন্য? মায়া কিছু প্রশ্ন করার আগেই ওর বড় চাচি, মেজো চাচি আর মেজো চাচির বড় মেয়ে চলে আসলো। তানিশার বড় বোনের সাথে সিয়ামের বউও আছে। হয়তো আর কিছুদিন পরে নতুন সদস্য আসবে তাদের। তারপর মায়া দেখবে তার শখের পুরুষের সুন্দর গোছানো সংসার। তানিশার বড় বোনের নাম তানিয়া। মেয়েটা মোটেও সুবিধার নয়, স্বার্থপর একটা মেয়ে। টাকার লোভে নিজের ভালোবাসার মানুষকেও ভুলে একটা বড়লোক ছেলেকে ধরেছে, যার চরিত্রের কোনো ঠিক নেই। অবশ্য সবটা জেনেই ও বিয়ে করছে। ওর কাছে টাকাই সব, ভালোবাসা লাগবে না তার।
তুই এসেছিস রে মা? আমি আর তোর মেজো চাচি কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোর। মায়া পারলে অজ্ঞান হয়ে যায় ওদের এই এত আদর দেখে। কুহু মুচকি হেসে বলে, কি গো ননদি, কেমন লাগছে নতুন শ্বশুর বাড়ি? মায়া জোরপূর্বক হাসলো। মায়ের শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে ওনারা পরিচিত হয়ে নিলেন। মায়ের শাশুড়ি গিয়ে কুহুর কয় মাস, কী সমস্যা হচ্ছে এখন ইত্যাদি প্রেগনেন্সির ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলেন। মায়া কেবল তাকিয়ে আছে কুহুর পেটের দিকে। এইখানে মায়ের ভালোবাসার মানুষের চিহ্ন আছে। সুন্দর লাগছে ওকে। আচ্ছা, এমন তো অনেক সময় হয় যে প্রেগনেন্সির সময় মেয়েটা মারা যায়, তারপর বাচ্চার খেয়াল রাখার জন্য স্বামী অন্য কাউকে বিয়ে করে। মায়া যদি বিবাহিত না হতো তবে কি সিয়াম এইবার তাকে চয়েস করতো? না না, এসব কি ভাবছে ও? এসব ভাবাও যে পাপ, মহাপাপ। ছি! মায়া তানিশাকে বলল, তানিশা মা আর বাবা তো বসে গল্প করছেন, কিছুক্ষণ পর ওনাদের রুমে নিয়ে যেও আর ফ্রেশ হতে নিতে বলো, আমি ঘরে যাচ্ছি। মায়া এই রকম পরিস্থিতিতে উল্টোপাল্টা মনে কিছু আনতে চায় না দেখে রীতিমতো পালিয়ে গেল। ঘরের দরজা লাগাতে যাবে তার আগেই তানিয়া এসে দাঁড়ালো মায়ের ঘরের সামনে। মায়ের এই মেয়েটাকে পছন্দ না, একদমই নয়, একদম পছন্দ না। যে নিজের ভালোবাসাকে ধোঁকা দিতে পারে সে আর যাই হোক কারোর পছন্দের হতে পারে না বলে মায়ের মনে হয়। কিছু বলবে আপু? তানিয়া মায়ের ঘরে ঢুকে তার গায়ের গয়নাগুলো নাড়তে নাড়তে বলে, খুব তো বলেছিস যে টাকার জন্য আর যাই হোক নিজের ভালোবাসা বিক্রি করবি না, শেষ তো করিয়ে দিলি। সিয়াম ভাইকে ভুলে নিজে তো ঠিকই বড়লোক পাত্র পেয়ে পিছনে ছুটলি। আসলে কি বলতো, টাকা টাকা ব্যাপারটা না বড্ড অদ্ভুত, ভালো ভালো মানুষকেও খারাপ বানিয়ে দেয়। যার মনোভাব যেমন সে অন্য কাউকেই সেরকম ভাবে। মানে? মায়া তানিয়ার হাত ধরে দরজার সামনে এনে বলল, আই থিঙ্ক ইউ হ্যাভ টু গো নাও। কি বলো তো, নিজের মুড নষ্ট করার সময় আমার নেই। বলে মায়া দরজা ঠাস করে লাগিয়ে দিল। তানিয়া মেয়েটা রাগে গজগজ করতে করতে চলে গেল। মায়া ওয়াশরুমে যাবে তার আগেই দরজায় আবারও টোকা পড়ল। মায়া ভেবে নিল এটাই তানিয়া। খানিকটা বিরক্তি নিয়েই দরজা খুলতে গিয়ে দেখে দরজার সামনে আরাজ দাঁড়িয়ে আছে। মায়া তো ভুলেই গেছে যে আরাজ তার সাথেই থাকবে। সরি স্যার, আসলে খেয়াল ছিল না যে আপনি আসবেন। আরাজ বাঁকা হেসে মায়ের ঘরের সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, দোষ তোমার না, আরাজ আনানকে দেখে হাজার হাজার মেয়ের এমনিও কিছু মনে থাকে না। মায়া কোমরে হাত দিয়ে বলল, আমি মোটেও হাজার হাজার মেয়ের মতো না, আমি সম্পূর্ণ ভিন্ন। এই জন্যই তো তোমাকে বিয়ে করা। বাই দ্য ওয়ে, নিচে সবার ব্যবহার দেখে এমন হাঁ করে তাকিয়েছিলে কেন? মায়া কিছু একটা বলতে গিয়েও আটকে গেল। বাড়ির ব্যাপারে এইভাবে আরাজকে বলা ঠিক হবে না। মায়া কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আরাজ সেই দিকেই তাকিয়ে হেসে বলল, তোমার সকল চিন্তার ভার আমি নিয়েছি জান। তুমি কোনো বিপদে পা ফেলার আগেই দেখবে এই আরাজ আনান সেই বিপদটা ভ্যানিশ করে দিয়েছে, কথা দিচ্ছি। হাই, আমি সিয়াম, মায়ের কাজিন। আরাজ মুচকি হেসে সিয়ামের বাড়ানো হাতে হ্যান্ডশেক করে বলল, ও ভাই হন তার মানে? সিয়াম হেসে নিজের হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি মায়া আর আমার ব্যাপারে কিছুই জানেন না। আরাজ ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, আপনার আর মায়ের সম্পর্কের ব্যাপারে আলাদা করে কিছু জানার প্রয়োজন আছে কি? অবশ্যই, ব্যাপারটা আপনার জানা প্রয়োজন বলে আমি মনে করি। মায়া আমাকে পছন্দ করত, বলা যায় ভালোবাসত, আমাকে বিয়ে করতে চেয়েছিল। আরাজের মুখভঙ্গি রাগে পরিণত হতেও হলো না। সিয়ামকে জিজ্ঞাসা করলো, আর আপনি ভালোবাসেননি? সিয়াম খানিকটা তাচ্ছিল্যের সুরে বলল, আমার আবার এইসব কাজিনদের মধ্যে হওয়া ব্যাপারগুলো ভালো লাগে না। আমি এইসব কোনোদিন ভাবিও নি, ভাগ্যিস ভাবিনি, সেই জন্যই তো মায়ের থেকে বেটার একজনকে পেয়েছে। আরাজ কিছুক্ষণ চুপ থাকলো সিয়ামের কথায়। হুট করে বিনা কারণে হাসতে শুরু করলো। এবার সিয়াম খানিকটা অবাক হয়ে ভ্রু কুচকে তাকিয়ে বলল, হাসছেন যে? হাসছি আপনার ভালোবাসার সম্পর্কে এমন বিকৃত সংজ্ঞা দেওয়া শুনে। দেখুন, প্রথম কথা, মায়া আপনাকে ভালোবেসেছে, আপনি নন। যেখানে দুই পক্ষের ভালোবাসা থাকে না সেটাকে ভালোবাসা বলাটা বা আলাদা সম্পর্ক হিসেবে আখ্যা দেওয়া বোকামি বলে আমি মনে করি। দ্বিতীয়ত, মায়া যদি এইসব ট্রিপিক্যাল ক্রাশ কথা বলতো তাহলে আমি বোর হয়ে যেতাম, ভাগ্যিস বলেনি। আর ফাইনালি, ভালোবাসার ক্ষেত্রে পুরো ভালোবাসার মানুষটাই হলো বেস্ট। আর আপনার কথা যদি বলি তাহলে বলবো আপনি বেটার অপশন চেয়েছেন, ভালোবাসার মানুষ চাননি। যদি চাইতেন তাহলে নিজের বউকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতেন না, নিজ দায়িত্বে জোর দিয়ে বলতেন আমার বউ বেস্ট। শুনুন মশাই। বলেই আরাজ সিয়ামের কাঁধে এক হাত দিয়ে বলল,
ভালোবাসায় গুড বেটার বলে কিছু হয় না, শুধু হয় বেস্ট। এটাই ভালোবাসার প্রকৃত সংজ্ঞা। আজকে আসি, মায়া হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আরাজ সেখান থেকে চলে যায়। সিয়ামও আরাজের চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, নিজের জন্য সঠিকটাকে বেছেছিস তুই মায়া। আরও একবার প্রুফ হলো আল্লাহ সবার জন্য বেস্ট কাউকেই রাখে। ভালো থাকিস তুই। সিয়াম মুচকি হেসে নিজের ঘরের দিকে চলে গেল। আরাজ রুমে এসে তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। মায়ের শাড়ি পরেছে সেটা ব্যাপার না, ব্যাপারটা হলো এখন তার শাড়ি পরা কমপ্লিট হয়নি, আঁচলটা নিচে গড়াগড়ি কাটছে। আরাজ পাশের দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত খুঁজে হালকা হাসি নিয়ে সেদিকে তাকিয়ে রইল। মায়ের শাড়ি পরা প্রায় শেষ, কেবল আঁচলটা তুলে নেওয়া বাকি। আঁচলটা টিফিন লাগাতে লাগাতে সে পিছে ফিরে দেখে চমকে উঠল। আরাজ নড়ল না, নিজের মুখভঙ্গিও বদলালো না, একভাবেই দাঁড়িয়ে রইল। মায়ের নিজেকে ভালোভাবে ঠিক করে নিয়ে বলল, আপনি অসভ্যের মতো এখানে দাঁড়িয়ে কি করছেন? কখন এসেছেন আপনি? আর এসেছেন যখন দরজায় নক করেননি কেন? আর বখাটেদের মতো এরকম ঠোঁট কামড়ে আছেন কেন? বিরক্ত লাগছে। আরাজ সোজা হয়ে দাঁড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর এক হাত বালিশে ভর দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, নিজের বউয়ের ঘরে আবার পারমিশন নিয়ে ঢোকা লাগে নাকি? আর নিজের বরকে এইভাবে বখাটে অসভ্য বলতে নেই, আল্লাহ পাপ দেয়, পাপ। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, আর বাকি রইল ঠোঁট কামড়ানোর স্বভাব। সেটা আগেও ছিল না, আর তোমার মতন সুন্দরী বউকে বিয়ে করার পর হয়েছে। মায়ের স্বাভাবিকভাবে শাড়ি থেকে হাত সরিয়ে কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, মজা করছেন? সৌন্দর্যহীন ব্যক্তিকে সুন্দর বলে অপমান করতে চাইছেন? এতই যখন আফসোস, বিয়ে করলেন কেন? আরাজ শোয়া থেকে উঠে বসল। তোমাদের মেয়েদের এই সমস্যা, কিছু একটা বললেই তেলে বেগুনে জ্বলে ওঠাও। নারী চরিত্র বেজায় কঠিন, উফ, ওদের কথা বোঝা আমার কম্য নয়। মায়া আরাজের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আপনাকে তো আমি আমার সাথে কথা বলার জন্য মাথার দিব্যি দেইনি, বলতে হবে না কথা। বলে বেরিয়ে যাবে তার আগেই আরাজ বলল, সিয়ামকে এখনো ভালোবাসো? মায়ের পা জোড়া থেমে গেল। এই সিয়াম নামটা শুনলে তার খুব কষ্ট হয়, বুকে অসহ্য যন্ত্রণা হয়। বলতে চায় বারবার এই নামটা, তবু কিভাবে যেন এই নাম আর নামের মানুষটা তার সামনে চলে আসে। আপনাকে এসব কে বললো? আর হুট করে এসব কথা কেন বলছেন? আরাজ উঠে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর মায়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, একটা সোজা কথা, সোজা উত্তর চাই শুধু, হ্যাঁ বা নাতে বলো। ভালোবাসার প্রশ্নের উত্তর এক কথায় হয় কিনা আমি জানি না। ছোট থেকে তাকে ভালো লাগতো, অন্যদের থেকে আলাদা ছিল মানুষটা। আমার কেয়ার করতো ভীষণ, ভেবেছিলাম গোপনে আমাকে ভালোবাসে, তাই সবার অমত সত্ত্বেও আমার খেয়াল রাখে। আমি কি আর জানতাম মানুষটা কেবল দায়িত্বের খাতিরে আমার যত্ন নেয়? জানলে হয়তো এতগুলো বছর ধরে নিজের হৃদয়ে গভীরে ওনাকে তলিয়ে যেতে দিতাম না। কিন্তু ভাগ্য হয়তো এইটাই চেয়েছিল, তাই অনাকাঙ্ক্ষিতভাবে এই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়। বুঝতে পারি যখন আমার 17 বছর বয়স হয়। এইটা আবেগ নয়, এইটা মায়া, এক অদ্ভুত মায়া, যেই মায়া থেকে আমার সহজে নিস্তার নেই। বড় আব্বুকে জানালাম, খুশি হলো বড় আব্বু, কথা দিল আমাকে বিয়ে দেবে তার সাথে। আমিও খুশি মনে সেটাকে সত্যি ভেবে নিজের মনে করতে লাগলাম নানা জল্পনা কল্পনা করে। সবটা সত্যি ভাবতাম, সবার সব কথা মেনে নিতাম। ভাবতাম এটা তো আমারই বাড়ি, বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ি। কিন্তু আমার অল্প অল্প করে তৈরি করা স্বপ্নের রাজ্য এইভাবে ভেঙে যাবে আমি ভাবিনি। হুট করে একদিন তার পছন্দের সুন্দরী বউকে নিয়ে বিয়ে করে দরজার সামনে দাঁড়ালো। আমি থ হয়ে গিয়েছিলাম, ভাবলাম হয়তো মজা করছে। জানালাম আমার মনের অনুভূতি, এইরকম মজা যেন না করে। বিপরীতে উত্তর দিল, আমি তোকে এই নজরে দেখি না মায়া, তুই শুধু আমার বোন আর আমার দায়িত্ব। আমি জিজ্ঞাসা করলাম চিৎকার করে, কে বলেছিল নিতে এই দায়িত্ব? উত্তর দিল না। সে নাকি ভাবে নাই যে আমি এইভাবে তার যত্নকে ভালোবাসা বলে মনে করব। আমি কিছু বললাম না, ছুটে বেরিয়ে গেলাম। আমার কষ্ট দেখে বড় আব্বু বের করে দিল তার একমাত্র ছেলে আর ছেলের বউকে। খোঁজা শুরু করলো আমাকে। আর কেউ গুরুত্ব দিল না আমার ভালোবাসাকে। সবাই হাসলো, মজা নিল, ছি বলতে লাগলো। মরে যাবো এরকম মেয়ে আমি নই। কেবল সবটা মেনে নেওয়ার জন্য নিজেকে কিছুটা সময় দেব বলে ভেবেছিলাম। ঘটনাক্রমে একদিন মেজো চাচার কথা শুনতে পেলাম। কাউকে একটা ফোনে বলছে উনি ড্রাগ পাচারের ওস্তাদ। কথাটা হজম করতে ভীষণ কষ্ট হলো। ভেবে নিলাম মেজো চাচাকে ধরবো। ততদিনে আপনিও সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটে বেশ নাম করে নিয়েছেন, জড়িয়ে গেলাম আপনার সাথে। আপনি যখন বললেন দায়ান স্যারের মাধ্যমে আমার মেজো চাচার খোঁজ পাবো, তখন আপনার কথা শুনে সব রকম মিথ্যা বলতে রাজি হলাম, এমনকি আপনাকে বিয়েও করতে রাজি হলাম। আসলে কি বলেন তো, জীবনে বাঁচার জন্য কোনো একটা উদ্দেশ্য তো থাকা উচিত, তাই এই কাজ করা। আপনাকে এইসব বললাম কারণ যেই কারণে হোক আমাদের বিয়ে হয়েছে। আমি নিজে থেকে আপনাকে বলে বিরক্ত করতাম না, কিন্তু আপনি নিজেই যেহেতু জানতে চাইলেন তাই বললাম। আরাজ সবটা শুনে
দীর্ঘশ্বাস ফেলল আর মুচকি হেসে বলল, তার মানে এখনো ভালোবাসো, যেহেতু এত বছরের ভালোবাসা। মায়া কিছু না বলে চলে যেতে নিলে আরাজের হাত টেনে ধরে, নিজের কাছে টেনে বলে, তুমি এখন বিবাহিত, তুমি সম্পূর্ণটা তোমার স্বামীর, তাই অন্য কেউ নিজের মনে থাকলে জোর করে হলেও সরিয়ে দাও, নইলে আমি কি করব তুমি ভাবতেও পারবে না। মায়া হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমার ওপর কোনো রকম মায়া দেখাবেন না, ভালোবাসবেন না আমাকে, বিপরীতে কষ্ট পাবেন। মায়া চলে গেল। আরাজ আটকালো না, সে জানে ভালোবাসার বিপরীত কিভাবে ভালোবাসা পাওয়া যায়। কথা হলো বাজিমাতটা করব কিভাবে? আহাদের কথায় উত্তর না দিয়ে কপাল স্লাইড করতে লাগলো আরাজ। মায়াও ভাবছে ঠিক কি করা যায়। এইদিকে ইলা তো ইলাই, কিছুক্ষণ আগে এই মিটিংটা বসিয়েছে সে, যদিও এইসব মিটিংয়ের কোনো ইচ্ছা ছিল না আরাজের। নতুন নতুন বিয়ে করেছে নিশ্চয়ই, মিটিংয়ের জন্য নয়, বউকে কিভাবে পটানো যাবে সেটার জন্য। কিন্তু বউ তো তার নিজের চাচাকে ধরতে ব্যস্ত, আর যে কারণেই বিয়েটা হোক হয়েছে তো স্বামী হিসেবে একটু তো মূল্য প্রাপ্য আরাজের নাকি। সামনে টেবিলে থাকা গ্লাসটা নিয়ে জল খেতে লাগলো আরাজ। আজ জিজ্ঞাসা করলো, স্যার আপনি কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞাসা করি? করো। আপনার কাজের ক্ষেত্রে আপনাকে অমনোযোগী হতে কখনো দেখিনি, এই প্রথম মনে হচ্ছে। আজকের মিটিংয়ে আপনার মন নেই, আপনার কি শরীর খারাপ স্যার? আরাজ মায়ের দিকে কটমট চোখে তাকিয়ে বলল, প্রতিবার কি আমি বিয়ে করেছিলাম? এইবার বিয়ে করেছি, মনটা এখনো বিয়ের মধ্যেই পড়ে আছে। একজন আমাকে জোর করে নিয়ে এসেছে। জীবনে শুনেছ শ্বশুরবাড়ি এসে জামাই আপ্যায়নের বদলে কেউ মিটিংকে আপ্যায়ন করে? আমাকেই দেখে নাও। আর যাই হোক আহাত, তুমি কোনো কাজপ্রেমীকে বিয়ে করবে না, আমার মতন অবস্থা হবে তবে তোমার। বিয়ের 2 দিন পর হানিমুনের বদলে মিটিংয়ে আসতে হবে। মায়ের পাস্তা দিল না আরাজের কথায়। লোকটা তার সাথে বিচ্ছিরিভাবে জড়িয়ে যাচ্ছে, যেটা অনুচিত, কিন্তু মায়া তো সাবধান করেছে, না শুনলে সেও বা কি করবে। আহাদ মুচকে হেসে ইলার দিকে তাকিয়ে বলল, চিন্তা করবেন না স্যার, যাকে বিয়ে করব ও এমনিতেও ফাঁকিবাজ, কাজে কামে কোনো মন নেই, একটা পুঁটি মাছ টিপকে ধরলেই চুপসে যায়। ইলার কথাটা গায়ে লাগলো বেশ। বসা থেকে দাঁড়িয়ে আহাদের দিকে আঙুল তাক করে বলল, আমি ফাঁকিবাজ? কথাটা বলতে পারলে তুমি? মায়া তখন হালকা হেসে বলল, কিন্তু কথাটা তো আহাত তোমাকে উদ্দেশ্য করে বা তোমার নাম নিয়ে বলেনি ইলা, তোমার গায়ে লাগার কারণটা কি জানতে পারি? আরাজ মায়ের কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ ঠিক তো, তোমার গায়ে লাগার কারণ কি জানতে পারি ইলা? আহাত তো তোমার নাম উল্লেখ করেনি। এরা বুঝতে পারলো সে কি ভুল করছে। মুচকি হেসে এদিকে ওদিকে তাকাতে লাগলো, তারপর বসতে বসতে বলল, না মানে ও তো যা বলে আমার ব্যাপারেই বলে, আর মূল কথা ও তো আমাকে মনে মনে ফাঁকিবাজ ভাবে। স্যারের সামনে অনেকবার বলেছে, তাই আর কি ভাবলাম। আহাদ ইলাকে আরেকটু ঘাবড়ে দেওয়ার জন্য বলল, কিন্তু আমি তো নামটা উল্লেখ করেছিলাম মিস ইলা, তবু আপনার এত ভুল হলো? আজকাল কানেও কম শুনছেন নাকি? ইলা চোখ রাঙিয়ে তাকালো আহাদের দিকে, যার অর্থ দেখে নিবে তোমাকে। আহাদ মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকালো। সেই সময় তানিশা ঘরে আসলো। সবাইকে একসাথে দেখে খুশি মনে বলল, ভালোই হয়েছে তোমরা একসাথে আছো, নিচে বাবা এসেছে আজকে অনেকদিন পর, তোমরাও এসো দেখা করবে। চারজন একসাথে বলে উঠল, কি? তানিশা চমকালো। সবাই একসাথে বলে খানিকটা অবাক হলো। আহাদ তানিশাকে বলল, তোমার বাবা মানে তো মায়ার মেজো চাচা। হ্যাঁ, এইবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আসো তো, বাবা তোমাদের সবাইকে দেখে ভীষণ খুশি হবে। আরাজ বিড়বিড় করে বলল, আদৌ কি খুশি হবে? কথাটা কানে গেল মায়ার। তানিশা থাকার জিজ্ঞাসা করতে পারল না। তানিশাকে বলল, তুই যে আমরা আসছি। স্যার আপনি কি চিনেন আমার মেজো চাচাকে? আমার সব শত্রুদেরকে আমি চিনি আর তারাও আমাকে চিনি, মুখোমুখি বহুবার সাক্ষাৎ হয়েছে। চলো আরেকবার সাক্ষাৎ করে আসা যাক। মায়া আর কিছু জিজ্ঞাসা করল না। আরাজকে সরাসরি কিভাবে দেখেছে জিজ্ঞাসা করলেও সে বলবে না, বলার প্রয়োজনও মনে করবে না ও। কিন্তু এতটুকু বুঝতে পারা পুরনো শত্রু। মায়া, আরাজ, আহাদ, ইলা নিচে গেল একসাথে। মায়া গিয়ে সালাম দিল ওর মেজো চাচা জাহির রায়হানকে। মায়াকে দেখে মুচকে হাসলেন তিনি। কিছু বলতে যাওয়ার আগেই চমকে উঠলেন যখন পিছনে আরাজকে দেখতে পেলেন। উঠে দাঁড়িয়ে আরাজের দিকে আঙুল তাক করে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ও এখানে কি করছে? তানিশা মুচকে হেসে বলল, বাবা ওইটাই তো মায়াপুর স্বামী, আরাজ ভাইয়া। তুমি চিনো নাকি?
আরাজও মুচকি হেসে এগিয়ে এসে হাত বাড়ি দিয়ে বলল, এখন তো আপনি আমার চাচা শ্বশুর হয়ে গেলেন। সম্পর্ক কিভাবে বদলে যায় দেখলেনই তো। যাই হোক, ভীষণ পুরনো সম্পর্ক আমাদের, মনে পড়ে গেল সব। ভালো আছেন তো মিস্টার রায়হান? উফ, সরি মেজো চাচা। আরাজের হাত বাড়ানো দেখে থমকে গেলেন উনি, ঘামতে লাগলেন রীতিমতো। হাত বাড়ালেন না। ওনার স্ত্রী স্বামীর কাছে এসে কানে কানে বলতে লাগলেন, কি করছো কি? জামাইকে সম্মান দাও। জামাই কিন্তু বিরাট বড় আর্মি অফিসার। যদি কোনো গন্ডগোল হয় নিশ্চিত আমাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেবে। এমনি এমনি তো আর ভালো ব্যবহার করছি না। আমি জানি তোমারও ভালো ব্যবহার করতে কষ্ট হবে, কিন্তু একটু চেষ্টা করো। বেশি দিনের তো ব্যাপার না। স্ত্রীর কথায় ভ্রুক্ষেপ করলেন না মিস্টার রায়হান। উনি ব্যস্ত কিছু একটা ভাবতে, কোনো একটা ভয়ে জড়সড় হয়ে আছেন তিনি। সেই সময় উপর থেকে দায়ান নামলো। দায়ান রাতেই এসেছিল, কিন্তু অনেক রাতে আসার মায়াদের সাথে দেখা হয়নি। বড়রা জেগেছিলেন, ওরাই খেয়াল রেখেছেন দায়ানে। আর দায়ান তো সবার সামনে ভালো আর ভদ্র, তাই কোনো সমস্যা হয়নি ওনার। দায়ান নিজের শার্টের হাতে ভাঁজ করতে করতে আসলো। মিস্টার রায়হানের দিকে একবার তাকালো না, কিন্তু দায়ানকে দেখে যেন মিস্টার রায়হানের ভয়টা আরও বেশি বেড়ে গেল। দায়ানও ওর মাকে বলল, আমি আসছি মা। তোমরা তো আজকে রাতে বাসায় যাবে, তো ওইখানে দেখা হবে। আসছি আসছি সবাই, ভালো থাকবেন। দায়ান চলে যায়। মিস্টার রায়হান কাউকে কিছু না বলে উপরে চলে যায়। মায়ার দাদি সেটা দেখে বলে, কি হইল আবার পোলাটার? কই গেল এমনে? ওনার স্ত্রী ব্যাপারটাকে সামাল দিতে বললেন, উনি ক্লান্ত তো, তাই হয়তো উপরে চলে গিয়েছেন। তোমরা থাকো, আমি দেখে আসছি। মিস্টার রায়হানের স্ত্রীও চলে গেলেন। মায়াকে ওর বড় মা বলল গিয়ে গোসল করে আসতে, দুপুর খাওয়ার সময় হয়ে গিয়েছে তাই। মায়াও আরাজকে নিয়ে চলে গেল। ঘরে যেতেই মায়া দরজা লাগিয়ে দিয়ে বলল, এইবার বলুন কিভাবে ছিলেন আমার মেজো চাচাকে? আরাজ সোফায় গিয়ে হেলান দিয়ে বসে বলল, সেটার থেকে বেশি জরুরি হলো এটা জানা যে তুমি কতটা নিশ্চিত যে এই দায়ান আর তোমার মেজো চাচা একে অপরের সাথে রিলেটেড, কোনো না কোনো সম্পর্ক আছে ওদের মাঝে। আমি আপনাকে বিশ্বাস করি, আমার এমনিতেও কোনো সন্দেহ ছিল না, কিন্তু আমি যেটা প্রশ্ন করলাম সেইটার উত্তর দিন। ধরেছিলাম একবার দায়ান ছাড়িয়ে নিয়েছিল নিজের পাওয়ার দিয়ে। আমাকে দেখেছিলেন ওইখানে, কিন্তু চিনতে পারেননি, কারণ উনি দায়ানের বড় ভাইকে কখনো দেখেননি। আজকে নিশ্চয়ই দায়ানকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে আমি কে, আমি এইখানে কেন ইত্যাদি। যাই হোক, আর প্রশ্ন নেই সম্ভবত। মায়া টাওয়ালটা নিয়ে গোসল করতে চলে গেল। আরাজ বসে বসে ভাবতে লাগলো কিভাবে কি করা যায়, দায়ানকে কিভাবে ধরা যায়। এই স্বৈরাচারী শাসক যতদিন থাকবে ততদিন কি দায়ান এইভাবে ছাড়া পেয়ে যাবে? অন্যায়ের কি কোনো শাস্তি নেই? এত বড় একজন ড্রাগ স্মাগলার যে এত সহজে ছাড়া পেয়ে যাবে? আরাজ সোফায় হেলান দিয়ে চোখ বুজে ফেলে। মায়া কিছুক্ষণ পর বেরিয়ে আসে। চুল মুছতে মুছতে হঠাৎ তার চোখ গেল সোফায় বসে থাকা আরাজের দিকে। ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগছে আরাজকে। মায়ার কেন জানি ইচ্ছে হচ্ছে তাকিয়ে থাকতে। অদ্ভুত শান্তি লাগছে দেখতে, যেন আরাজকে দেখলে ওর সব অশান্তি দূর হয়ে যাবে। মায়া টাওয়েলটা রেখে আরাজের পাশে গিয়ে বসে। আরাজের সিল্ক চুলগুলো হালকা করে নেড়ে দেয়। আরাজের ফর্সা ত্বকটা যেন একটা আস্ত নাশপাতি, দেখলেই মনে হয় কামড়েই। মায়ের হাসি পেল নিজের এমন ভাবনায়। উঠে যাবে সেই সময় মায়ের হাত ধরে আরাজ নিজের বুকের দিকে টেনে বলে, লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে, ধরা তো পড়বেই। ইউ নো ইউ ক্যান হাইড, বাট ইউ উইল নেভার লিভ মাই সাইড। মায়া লজ্জা পেয়ে যায়। আরাজ হাত ছাড়িয়ে নিয়ে বাঁকা হেসে গোসল করতে চলে যায়। মায়া বসে নিজের কপাল চাপড়ায়। কি একটা বোকার মতো কাজ করলো আজ সে। ইস, কি লজ্জা। দেখুন স্যার, আপনি এটা করতে পারেন না। আপনি আপনার কথা ভুলে যেতে পারেন না। আপনি কথা দিয়েছিলেন আপনার কথা শুনলে ওরা বেঁচে যাবে, তাহলে এখন এইসব কথা কেন বলছেন? আমরা অন্যভাবে ব্যাপারটা সামাল দিতে পারবো, তাই না? প্লিজ একটু বুঝুন। আড়াল থেকে এইটুকু শুনতে পেল মায়া। তারপর কারো পায়ের আওয়াজ পেয়ে রুমের দরজা থেকে সরে গিয়ে নিজের ঘরে চলে গেল। মায়াকে এইভাবে তড়িঘড়ি করে ঘরে ঢুকতে দেখে আরাজও ভয় পেয়ে যায়। মায়া দরজা লাগিয়ে আরাজের কাছে গিয়ে বসতেই আরাজ মায়াকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, মায়া কি হয়েছে তোমার? ভয় পেয়েছো? দায়ান কিছু করেছে? তোমার মেজো চাচা কিছু বলেছে? মায়া আরাজের এই রকম হুট করে পাগলামোটা ঠিক মেনে নিতে পারল না। আরাজকে নিজের দিকে মুখ করিয়ে জিজ্ঞাসা করলো, আপনি হুট করে এরকম করছেন কেন স্যার? আমি ঠিক আছি। মায়ের কথাটা ধাতস্থ হতেই আরাজ নিজে সরে যায় মায়ার থেকে।
নিজের চুলগুলো টেনে ধরে বলে, কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি কিছু বলবে? মায়া সিরিয়াস হয়ে বলল, জি স্যার। তারপর মায়া তার মেজো চাচাকে যা যা বলতে শুনেছে সবটা আরাজকে বলল। আরাজ ভাবতে লাগলো, বুঝে আসলো না কিছু। দায়ান কি প্ল্যান করছে হুট করে, আর কার ক্ষতির কথা ভাবছে সে। মায়া আরাজকে ভাবতে দেখে বলল, যার ক্ষতি করার প্ল্যান করছে সেটা আমি নই, এইটা নিশ্চিত। কারণ আর যাই হোক, আমার জন্য মেজো চাচা এতটা কাকুতি মিনতি করবে না, কোনো দিনও না। কিন্তু এই মানুষটাকে, ও তোমাকে বলেছে যে ও এমন কারো ক্ষতি করবে যে তোমার কাছেরও। আচ্ছা, কোনোভাবে দায়ান ইলার ক্ষতি করতে চাইছে না তো? কিন্তু ইলার সাথে তো মেজো চাচার কোনো সম্পর্ক নেই, ওর জন্য এমনটা কেন করবে? আরাজ নিজের হাত মুঠো করে বলল, আমরা ঠিক এমন একটা অবস্থায় আছি যে ঠিক কোথায় আর কি রিলেশন আছে, কে কার সাথে কিভাবে জড়িত সেটা বিবেচনা করা যায় না। আমি বলি কি, তুমি ইলাকে বলো বিয়ে করে নিতে। দায়ান আর যাই হোক হয়তো কাউকে মেরে ফেলার মতন সাহস করবে না। দেখছই তো, ওই মেয়েগুলোকেও আটকে রেখেছিল কিন্তু মারিনি। হায়েস্ট বিয়ে করতে পারবে। তুমি একটু ইলাকে বুঝিয়ে বলো। আপাতত আমার দৃষ্টিতে আর কেউই নেই। আরাজ রুম থেকে বেরিয়ে গেল এইটুকু বলে। ঘরে বসে থাকলে চলবে না, দায়ান ভয়ানক কোনো প্ল্যান করছে, এটাই তো নিশ্চিত। জানতে হবে, সবটা জানতে হবে। তার আগে সব কাছের মানুষদের সেফ রাখতে হবে। আরাজ বের হতেই মায়া সেদিকে তাকিয়ে বলল, কিন্তু আমার মনে হচ্ছে আমার আপন আরও একজন আছে। কি হুট করে আমাকে ইমার্জেন্সি বলে ডেকে পাঠালে যে? কোনো মিশন আছে নাকি? ইলার কথায় তো টিপে হাসলো আহাদ। মেয়েটা তার উপর ভীষণ রেগে আছে। এমার্জেন্সি কাজ আছে সেটা না বললে ভুলেও আসতো না এইখানে। এই জন্য আরাজ স্যার বলেন বেশি কাজের কাউকে বিয়ে করতে নেই। বিয়ে করলেই সবসময় খালি কাজ আর কাজ করবে। যাই হোক, আমি তোকে অন্য একটা ইম্পর্টেন্ট কথা বলতে ডেকেছি, যেটা কাজের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আমি তো আবার কাজ চোর, আমাকে তুই কাজের কথা বলছিস? স্ট্রেঞ্জ। আমি পারবো কিনা একবার ভেবে নিবি না? আহাদ পিছন থেকে এসে ইলাকে জড়িয়ে ধরল। ইলা ওর পেটে গুঁতো দিয়ে ওকে সরিয়ে দিল। আহাদ মুচকে হেসে বলল, ফাঁকিবাজ, কাজ চোর তো আমি আমার বউকে বলেছি। তার মানে তুই কি আমার বউ হবি? না মানে কথাটা গায়ে লাগিয়েছিস তো, তাই বললাম। ইলা আহাদের দিকে তাকিয়ে বলল, না রে, আমার তোর বউ হওয়ার কোনো শখ নেই। গো টু হেল, আমি আসছি। এইভাবে মিথ্যা কথা বলে আমাকে আর ডাকবি না, মেরে ফেলবো তোকে। আর নইলে আরাজ স্যারকে বলে দিব। ইলা চলে যাওয়ার জন্য এক পা বাড়াতেই আহাদ খানিকটা জোরে বলে উঠল, আমার বাবা তোর সাথে দেখা করতে চাই। ইলা দাঁড়িয়ে গেল, পিছন ফিরে জিজ্ঞাসা করল, হুট করে আমার সাথে? কিন্তু কেন? আমি কি জানি, আমাকে জিজ্ঞাসা করাটা ভুল হবে। তুই বরং ডিরেক্ট বাবার সাথে গিয়ে দেখা করে আয়। চল গাড়িতে ওঠ, আশা করি একজন বয়স্ক লোকের কথা তুই ফেলবি না। ইলা কোনো কথা না বলে আহাদের গাড়িতে উঠে বসলো। আহাদ হালকা হেসে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে ইলা জানালার দিকে তাকিয়েছে। আহাদও ওকে বিরক্ত করেনি। ও বোঝে ইলার রাগটা, আর রাগ হওয়াটা যে স্বাভাবিক এটাও বুঝে। গাড়ি থেকে নেমে আহাদ ইলার দিকে দরজাটা খুলে ওকে নামতে বলল। ইলাকে ভাবনায় ডুবে থাকতে দেখে সে জিজ্ঞাসা করলো, ভয় পাচ্ছিস বাবাকে জিজ্ঞাসা করবে সেটার জন্য? ইলা উত্তর দিল না। গাড়ি থেকে নেমে আহাদের পাশে দাঁড়ালো। আহাদ বাড়ির দরজায় কড়া নাড়ল। একজন কাজের লোক এসে দরজাটা খুলে দিল। ভিতরে ঢুকতেই চোখে পড়ল সোফায় বসে ফাইল ঘাটা মিস্টার আব্দুল হকের দিকে। আহাদের বাবা উনি। ইলাকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার নাম ইলা? ইলা মাথা নাড়ালো। মিস্টার আব্দুল হক আহাদকে উপরে যেতে ইশারা করতেই আহাদ উপরে চলে গেল। ইলাকে বসতে বললেন উনি। একজন কাজের লোককে ডেকে 2 কাপ কফি নিয়ে আসতে বললেন। মিস্টার আব্দুল হক হাতের ফাইলটা রেখে জিজ্ঞাসা করলো, পুরো নাম কি তোমার? ইলা আস্তে করে মাথা নিচু করে বলল, ইলা চৌধুরী। মিস্টার হক সোফায় হেলান দিয়ে একটা পায়ের উপরে আরেকটা পা রেখে জিজ্ঞাসা করলো, চৌধুরী বংশ? তো বাবা কি করে? একটা অ্যাক্সিডেন্টে বাবার এক পা চলে যাওয়ার পর বাবার কিছু করে না। বাবার জমানোর টাকা আর আমার আয় দিয়েই আমরা চলি। চলে তোমাদের? মানে সমস্যা হয় না? বাবা কি করতো আগে? ইলা দীর্ঘশ্বাস ফেলে বলল, পুলিশ অফিসার ছিলেন। একটা মিশনে গিয়েই ওনার পা হারান আর চলে যায় আমাদের। আমার এক বোন, আমি আর মা বাবা। আর তো বেশি কেউ নেই আমাদের, সমস্যা হয় না। আমার ছেলের সাথে বিয়ে হলে তোমার পরিবারের দায়িত্ব কে নেবে? তুমি নিতে পারবে নাকি আমাদের সাথে এনে রাখবে?
এরা নিজের জামাটা চেপে ধরল। রাগ হচ্ছে তার ভীষণ। লোকটা তাকে আর তার পরিবারকে অপমান করছে রীতিমতো, কিন্তু বয়স্ক মানুষ থেকে ভদ্রতার খাতিরে কিছু বলতে পারছেন না। ইলা নিজেকে শান্ত রেখেই বলল, আমার বাবার আত্মসম্মান বোধ প্রবল, এরকম কিছু কখনোই হবে না। আর আমার পরিবারের দায়িত্ব আমি নিজেই নিব। ওরা আমাকে পড়াশোনা করিয়েছে, আমার খেয়াল রেখেছে, আর আমি ওদের দায়িত্ব নিতে পারবো না? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েদের পরিবার কোনো ছেলে না থাকলে বড় মেয়ের শ্বশুর বাড়িকে সেই পরিবারের দায়িত্ব নিতে হয়। তোমারও তো কোনো ভাই নেই শুনেছি, তাহলে তোমারও কি? ইলা দাঁড়িয়ে গেল, মিস্টার হকের দিকে না তাকিয়েই বলল, আঙ্কেল, আমার পরিবারে আমরা দুইজন মেয়েই আমার মা বাবার কাছে ছেলে মেয়ে দুটোরই সমান। ওদের কোনো আফসোস হয়নি এতদিন এই বিষয়ে। আর বেশিরভাগ ক্ষেত্রে এইরকম হয় বলে যে সর্বক্ষেত্রে এমন হবে সেটা ভাবা ভুল। আমার মনে হয় আপনার এইসব কথা আগেই আহাদকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। ও খুব ভালোভাবেই চিনে আমি কেমন। মিস্টার হকও দাঁড়িয়ে গেলেন, পিছনে হাত নিয়ে গম্ভীর স্বরে বলল, তোমার এইখানে উত্তেজিত হওয়ার কিছু দেখছি না, শান্ত হও। শুধু নর্মালি কথাটা জিজ্ঞেস করলাম। আমাকে ক্ষমা করবেন আঙ্কেল, কিন্তু আপনার এই সাধারণ কথাটা আমার কাছে অপমানজনক লেগেছে। আমার মা বাবা শুনলে ভীষণ কষ্ট পেত। আমি আসছি আঙ্কেল। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। ইলা চলে গেল। মিস্টার হক কিছু বললেন না। আহাদ ইলাকে চলে যেতে দেখে নিচে নেমে আসলো তড়িঘড়ি করে। দ্রুত তার বাবাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? ইলা ওইভাবে চলে গেল কেন? মিস্টার হক আহাদের কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, তোমার প্রস্তাবে আমি রাজি হব কিনা সেই সিদ্ধান্ত আমি ভেবেচিন্তে জানাচ্ছি। উপরে গেলাম আমি। মিস্টার হক চলে গেলেন। আহাদ বোকার মতো দাঁড়িয়ে রইল। কেউ তাকে কিছু বলছে না, সবাই নিজের অ্যাটিটিউড নিয়ে চলে যাচ্ছে। এইবার ও বুঝবে কি করে যে কি হয়েছে। ওদিকে দায়ান বর সেজে আর তার পাশে তানিশা বোর সেজে দাঁড়িয়ে আছে। মায়া শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। গতকাল বাসায় আসলো তারা। মায়া ভেবেছিল আর আজকে বলবে যে ওর কাছের মানুষ তো তানিশাও। তানিশার কোনো ক্ষতি কি দায়ান করবে? ভেবেছিল এত তাড়াতাড়ি তো কিছু করবে না দায়ান, যেটা করুক খানিকটা হলেও আভাস তো পাওয়া যাবে। কিন্তু দায়ান হুট করে এভাবে খেলা ঘুরিয়ে দিবে ধারণা ছিল না আরাজ বা মায়ার। তানিশা এসব কি? তানিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার বউয়ের দিকে চোখ রাঙিয়ে কেন তাকাচ্ছ ভাবি? ও তো আজকে থেকে তোমার বোন। সাথে যা হয় তোমার তো আরো বেশি আদর যত্ন করা উচিত ছিল। সেটা না করে ঘরের দ্বার প্রান্তে এভাবে ভয় দেখাচ্ছ মেয়েটাকে। তুমি কি ভুলে যাচ্ছ মেয়েটা সবেমাত্র অনার্সে পড়ে? বাচ্চা মেয়ে তো। বাবা মা জানলে কি হবে জানিস? আর মায়ার পরিবার জানলে? দায়ান বাঁকা হেসে বলল, কি বলো তো আনান, আমি কাউকে না জানিয়ে কিছুই করি না। আমার কোনো কাজই কারো অজান্তে হয় না, সবাইকে জানিয়েই আমি সবটা ঘটাই। এখন ভাবার বিষয় হলো এই যে কে বুঝবে আমার কথার অর্থ, আর কে অন্য অর্থ খুঁজে অন্ধকারে ঢিল মারবে। আমি সবাইকে জানিয়েই করেছি সবটা। মা বাবা, সাথে তানিশার মা বাবা বোনও আসছে। বলতে না বলতেই ঘরে প্রবেশ করলো তানিশার মা বাবা আর দায়ানের মা বাবা। আরাজ ওদের দেখে ছুটে গেল, নিজের মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মা এইসব কি? কি যে বলবো তোকে বাবা, দায়ানের নাকি তানিশা মাকে খুব পছন্দ হয়েছে। কালকে তো আমরা থেকে গেলাম, তোদের কাজ আছে বলে তোরা চলে আসলি। তো আজকে হুট করে ছেলেটা গিয়ে বাড়িতে সবার সামনে বলল তানিশাকে ও বিয়ে করতে চায়, সাথে আবার কাজী সাহেব। ওর পরিবারও রাজি হয়ে গেল, আর আমরাও কিছু বললাম না। ভালোই হবে, দুই বোন একসাথে থাকবে তোমরা। আরাজ খানিকটা শান্ত হয়ে জিজ্ঞাসা করলো, আমাকে তো একটাবার জিজ্ঞাসা তো করবে তাই না? তখন আরাজের বাবা বললেন, তোর মা বলতে চেয়েছিল, কিন্তু দাইয়ান তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই আর বলা হয়নি। মায়া শান্তভাবে ওর শাশুড়িকে জিজ্ঞাসা করলো, বাবা, কিন্তু এটা তো বিয়ের ব্যাপার, এটা কি সারপ্রাইজ দেওয়ার মতো বিষয়? দায়ান মায়ের কাছে গিয়ে এগিয়ে গিয়ে বলল, আহ ভাবি, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তুমি কি খুশি হওনি? নাকি তুমি আমার জন্য অন্য কাউকে পাত্রী ভেবেছিলে? আর নাকি দায়ান মায়ার কাছে ঝুঁকে কানে কানে আস্তে করে বলল, নাকি তুমি আমার বউ হতে পারলে না দেখে সেই জায়গায় অন্য কাউকে দেখতে পেয়ে জেলাস ফিল করছো জান? মায়া 2 পা পিছিয়ে গেল। এইরকম একটা নির্লজ্জের মতো কথা দায়ানের পক্ষেই বলা সম্ভব। মায়া চোখ রাঙিয়ে তাকালো দায়ানের দিকে। দায়ান বাঁকা হেসে
নিজের হাতের চাবিটা আঙুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল। তারপর তানিশার হাত ধরে রীতিমতো টেনে নিয়ে গেল দায়ান। আয়াজের মা বাবাও আটকালো না। ওনারা জানে ওনাদের ছোট ছেলে নিঃসন্দেহ ভীষণ সাহসী। কে কি ভাবলো সেই সবে পাত্তা দিবে না। মায়ের শাশুড়ি মায়ের বাড়ির লোকেদের উদ্দেশ্য করে বললেন, বেআইন, আপনারা ঘরে যান, আমি কাজের লোক ডেকে দিচ্ছি, ওরা আপনাদের দেখিয়ে দেবে, পরে আপনাদের সাথে কথা হবে। আমরা চেঞ্জ করে আসি, আপনারাও ফ্রেশ হয়ে নিন। দায়ানের মা বাবা নিজেদের ঘরে চলে গেলেন। মায়া নিজের মেঝো চাচির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তোমরা এইভাবে একটা মেয়েকে হুট করে বিয়ে করিয়ে দিলে মেচো চাচি? একবারও খোঁজ নিলে না? নিজেদের মেয়ের সাথে এরকম কেন করলে? পাশ থেকে তানিশার বোন মায়াকে আস্তে করে বলল, কেন রে মায়া, তোর বুঝি হিংসা হচ্ছে যে তোর বড়লোক শ্বশুর বাড়ির টাকায় আমার বোন ভাগ বসাবে? এত হিংসা ভালো না, বুঝলি? মেয়ের কথায় মায়ার মেঝো চাচি তাল মিলিয়ে বলল, আর মূল কথা, টাকা আছে তো, টাকা থাকলে সুখ এমনি আসবে। এত বড় বাড়ির ছেলে নিজে থেকে প্রস্তাব দিয়েছে, তোর কথা শুনে ফিরিয়ে দেব? এতটাও বোকা আমরা না। এই চল তো, ওর কথা বাদ দে, বাড়িতে ঘুরে দেখি। আমার মেয়ের বড়লোক শাশুড়ি বাড়ি বলে কথা। মায়ের মেজো চাচি আর তানিশার বড় বোন চলে গেল। মায়ার মেজো চাচাও পিছন পিছন যাচ্ছিল। সেই সময় আরাজ তাকে উদ্দেশ্য করে বলল, অবৈধ ব্যবসার জন্য কেউ যে নিজের মেয়েকে বলে দিতে পারে আজ প্রথম দেখলাম। মায়া ওর মেজো চাচার সামনে গিয়ে বলল, বাকিরা কেউ না জানো, তুমি তো জানো দাইয়ান কেমন। তুমি এমনটা কেন করলে চাচু? উনি উত্তর দিলেন না। কারোর কথা ধার ধারলেন না তিনি। চলে গেলেন ঘরের দিকে। আরাজ মায়ের হাত ধরে নিয়ে গেল নিজের ঘরে। গিয়ে দরজা লাগিয়ে বলল, আমি বুঝতে পারছি না কিভাবে কি হলো। এভাবে খেলা চোখের পলকে ঘুরে যাবে আমার ধারণার বাইরে ছিল। মায়া চুপচাপ দাঁড়িয়ে কেবল ভাবছে এর পরিণতির সম্পর্কে। কি হবে এইসবের ফলাফল? কিছু বলছো না যে? দায়ান যে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করেছে এটা তো নিশ্চিত, কিন্তু মাঝখান দিয়ে আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করার কি মানে? আমি সত্যি বুঝতে পারছি না এখন কি হবে। খারাপ লাগছে তানিশার জন্য। আফসোস হচ্ছে ওর বাবা জেনে বুঝে ওর জীবনটা নষ্ট করে দিল। আরাজ মায়ের কাছে গিয়ে ওর কাঁধে 2 হাত রেখে বলল, সবার চিন্তা মাথায় নেওয়ার প্রয়োজন নেই। তোমার লক্ষ্য কেবল আমাদের মিশনে। সবার চিন্তা যদি তুমি একাই করো তাহলে আমরা কি করব, বাকিরা কি করবে, এতটুকু মাথায় এত প্রেশার নিতে হবে না। মায়ের নিস্তব্ধ চোখে তাকালো আরাজের দিকে। আরাজ মুচকি হাসলো। আজ পর্যন্ত কেউ মায়াকে এইভাবে বলেনি। বড় আব্বু সবসময় বলতো, আমাদের বাড়িটা তোর, আমাদের বাড়ির সবার ভালো মন্দ দেখার দায়িত্ব তোর, তাই এমন কিছু করিস না যাতে ওদের মুখ নষ্ট হয়। মায়া যখনই কোনো কাজ করতো সবসময় ভাবতো বাড়ির সবাই কোনো কারণে অপমানিত হবে না তো, বাড়ির লোকেরা কিছু মনে করবে না তো। হ্যাঁ, সিয়ামের অপমানের পর অনেকটাই নিজেকে বদলেছিল, কারোর ধার ধারেনি, কিন্তু ওদের ব্যাপারে ভাবতো, সব সময় ভাবতো। কই, বড় আপু তো কখনো বলেনি তুই তোর ইচ্ছা মতো চল। যদি মায়াকে দেওয়া ওয়াদা ভেঙে না যেত তবে নিশ্চয়ই ওর বড় আব্বু ওকে বাইরে বের হওয়ার পারমিশনটাও দিত না। মায়ের কেন জানি কান্না পেল, বুক ভরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। আরাজের বুকে নিজের মাথা ঠেকিয়ে দিল। আরাজ খানিকটা অবাক হলো, পরে মুচকি হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মায়া আরাজের গায়ের শার্টটা 2 হাত দিয়ে খিঁচে ধরল। কান্না পাচ্ছে তার, ভীষণ কান্না। শ্যামের ধাক্কাটের পর এইভাবে কাঁদতে সে ভুলেই গিয়েছিল। এতটা কান্না পায়নি কখনো, কিন্তু আজকে কাঁদবেও। তোমার যদি ইচ্ছে হয় আমাকে জড়িয়ে ধরে কাঁদার তাহলে কাঁদতে পারো, আমি কিছু মনে করব না। আরাজের কথায় হুঁশ ফিরল মায়ার। ওকে ছাড়িয়ে ওয়াশরুমে চোখে মুখে পানি দিতে চলে গেল। আরাজ মায়াকে না শুনিয়েই আস্তে করে বলল, যেদিন তুমি আমার বুকে মুখ গুজে নির্দ্বিধায় চোখের পানি ফেলতে পারবে সেই দিন বুঝবো আমি তোমার ভরসা হতে পেরেছি। ওদিকে তানিশাকে ঘরে এনে দায়ান ওর হাত ছাড়িয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সেজে সোফায় এসে বসেছে। তারপর নিজের মতো ফাইল ঘাঁটতেই আছে। তানিশা বুঝতে পারছে না তার কি করা উচিত। দায়ানের হাবভাব দেখে মনে হচ্ছে সে ছাড়া আর কেউই নেই। তানিশা দায়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি কি করব এখন? দায়ান ফাইলে চোখ রেখে বলল, তোমার ড্রেস তো তুমি নিয়েই এসেছো, তাহলে এখানে সং না সেজে ফ্রেশ হয়ে যাও। বাইরে বের হওয়ার আগে খালি আমাকে বলো, আমি নিয়ে যাব। আর একটা কথা মনে রেখো, এই ঘরের 4 দেওয়ালের মাঝে আমি আর তুমি কেমন থাকি সেটা যেন বাইরে না যায়। আমাকে একটা এক্সট্রা কোনো প্রশ্ন করবে না, আমার সেটা পছন্দ না। শুধু যেটা বলবো সেটা শুনবে,
আশা করি বুঝেছো। তানিশা মাথা নাড়িয়ে ট্রলি থেকে কাপড় বের করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। খেয়ে নাও, এখানে একা বসে থেকো না, ওরা গল্প করছে, আসতে দেরি হবে। ততক্ষণ না খেয়ে কিভাবে থাকবে? খেয়ে নাও। মায়া চলে যেতে নিলে হাত ধরে আটকে দেয় তানিশা। ছলছল চোখে তাকিয়ে বলে, তুমি আমার উপর রাগ করেছো আপু? মায়া তানিশার পাশে চেয়ারে বসে বলল, রাগ করবো কেন সেটা আগে বলো। তোমাকে না জানিয়ে বিয়ে করলাম বলে। মায়া তাচ্ছিল্য করে বলল, আমি কে যে আমাকে জানাতে হবে? আগে তোমাদের বাসায় ছিলাম বলে না হয় বাসার লোক ছিলাম, এখন তো আর সেটাও নেই। আমি সেসব ভাবছি না, ভাবছি অন্য কথা। কি কথা আপু? মায়া তানিশাকে নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞাসা করলো, দায়ান তোমাকে বলেছে যে ও তোমাকে ভালোবাসে? তোমার মতামত নিয়েছে? যখন ঘরে গিয়েছে তখন কিছু বলেছে? আমি ভাবতেও পারি না উনি এমন কথা বলতে পারে। ওনার সাথে আমার বেশিক্ষণ কথাও হয়নি, হুট করে বাবাকে এসে বিয়ের প্রস্তাব দিল। অবাক হলাম আমি, মাকে, বাবাকে, এমনকি আপুকেও বোঝাতে চেয়েছি যে এইভাবে না জেনে কারোর টাকা দেখে তার সাথে আমাকে জড়িয়ে দিও না, কিন্তু কেউ শুনলো না আমার কথা। আমাকে জোর করে বিয়েতে বসিয়ে কবুল বলিয়ে নিল। এমনকি যখন ঘরে গিয়েছিলাম উনি এমন ব্যবহার করলো যেন উনি আমাকে চেনেই না। উল্টো বিরক্তি প্রকাশ পেল ওনার মুখে। আচ্ছা আপু, ভালোবাসা মানুষের উপর কি কখনো বিরক্ত আসে? মায়া মুচকি হেসে বলল, ভালোবাসার জিনিসের ওপর কি কারো বিরক্তি আসে? তুমি যেই জিনিসটা ভালোবাসো সেই জিনিসটা কি তুমি কখনো বিরক্তির নজরে দেখো বা বিরক্ত হও? নিজেকে প্রশ্ন করো, তাহলে ভালোবাসার সংজ্ঞাটা স্পষ্ট হয়ে যাবে তোমার কাছে। আর বলে একটু থামলো মায়া। দীর্ঘশ্বাস ফেলে তানিশার দিকে তাকিয়ে বলল, তুমি এখন বড় হয়েছো তানিশা, তোমার এখন বুঝতে হবে কে কোনটা চায় আর কে কোনটা কি কারণে কি করছে। আশা করি আমার ইঙ্গিত তুমি বুঝতে পেরেছো। আর যাই করো, নিজের মনের ওপর চাপ দিয়ে কখনোই কিছু করো না। এটাও মনে রেখো, টাকা আছে মানেই সেই মানুষটা ভালো হবে এমন কোনো মানে নেই, বুঝলে? তানিশা মাথা দুলিয়ে হ্যাঁ বলল। মায়া ওকে খেয়ে নিতে বলে গেস্ট রুমের সবাইকে খাওয়ার জন্য ডাকতে গেল। মায়ের শাশুড়ি বলল, আর যেহেতু দেরিতে আসবে তাই ওরা পরে খাবে। এর জন্য দায়ানকে ডেকে জিজ্ঞাসা করতে ও এখন খাবে কিনা। যদি খায় তাহলে যেন ও আর তানিশা খাইয়ে ওদের ঘরে পাঠিয়ে দেয়। যদিও দায়ানের ঘরে যাওয়ার কোনো ইচ্ছা নেই মায়ার, কিন্তু এই পরিস্থিতিতেই শাশুড়ির কথা ফেলতে পারবে না সে। আর এমনিতেই দায়ানের সাথে খানিকটা বোঝাপড়া আছে তার। দেখা যাক না, মায়াকে একা পেয়ে যদি কিছুটা হলেও ক্লু দেয় দায়ান। মায়া নিজের শাড়ির আঁচল ঠিক করে নিয়ে দায়ানের ঘরে গেল। রুমে হালকা টোকা পড়তেই দায়ান ভিতর থেকে সাড়া দিল। মায়া ভিতরে ঢুকে দায়ানকে আশেপাশে দেখতে পেল না, কিন্তু গলার শব্দ তো ঘর থেকেই আসছিল। তাহলে দায়ান কোথায় গেল? আর একটু এগিয়ে যেতেই পিছন থেকে কেউ একজন দরজা লাগিয়ে দিল। মায়া পিছন ঘুরে দায়ানকে দরজার উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। রেগে গিয়ে বলল, অসভ্যের মতো দরজা লাগালেন কেন আপনি? আমি আপনাকে খেতে ডাকতে এসেছি, বিনা কারণে আসিনি। দরজা খুলুন, আমি কিন্তু বাড়ির সবাইকে ডাকবো। দায়ান বাঁকা হেসে মায়ের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, রিল্যাক্স জান, ভয় পেও না। আমি আসলে তোমার সাথে একটা ডিল করতে চাই, বাড়ির কাউকে শোনাইতে চাই না। একান্ত তোমার আর আমার পার্সোনাল, সেই জন্য দরজা লাগিয়ে দিলাম। দায়ান কিন্তু এতটাও খারাপ না। মায়া পিছিয়ে গেল নিরাপদ দূরত্বে। সেখানে দাঁড়িয়ে বলল, কিসের ডিল? দায়ান মায়ার পাশ ঘেঁষে ওকে ভয় পাইয়ে দিয়ে পাশের সোফায় বসে গেল। মায়ের যেন দম বন্ধ হয়ে যায় এই রকম অবস্থা। সে যতই বলুক চিৎকার করে ডাকবে, কিন্তু ও তো জানে এই বাড়ির সব কয়টা ঘর সাউন্ড প্রুফ। আর হাজার হোক ও একটা মেয়ে, মেয়েরা নিজেদের সম্মানের ক্ষেত্রে সব থেকে বেশি দুর্বল হয়ে যায়। তোমার বোনকে যে আমি ভালোবেসে বিয়ে করিনি সেটা তো বুঝতেই পারছো নিশ্চয়ই। আসলে আমি তোমাকে নিজের হাতে রাখতে চাই, তোমাকে দিয়ে একটা কাজ করিয়ে নিতে চাই। যদি তুমি কাজটা করো তাহলে তো ভালোই, কিচ্ছু বলবো না আমি তোমার বোনকে। কিন্তু যদি না করো তাহলে আশা করি বুঝতেই পারছো তোমার বোনের সাথে আমি ঠিক কি কি করতে পারি। মায়া অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এই লোকটা দিনে দিনে তার চরম জঘন্য রূপের পরিচয় দিচ্ছে। যতটা ধারণা ছিল সেটা ছাপিয়ে গিয়ে নিজেকে বিভৎস খারাপ প্রমাণ করছে। রুচিতে বাজছে তার এই ছেলের সাথে কথা বলতে। এমনিতেই তো আর আড়াচোখে দেখতে পারে না। তোমাকে চাইবো না, অন্য কারো জিনিস নেওয়ার ইচ্ছাই দায়ানের নেই। তোমাকে মাঝে মাঝে কুনজরে দেখে তোমাকে বিরক্ত করতে পারি, কিন্তু নিজের এথিক্সের বাইরে গিয়ে তোমাকে বিয়ে করতে চাই না। হাজার হোক সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট,
মায়া তাচ্ছিল্যে সুরে হেসে বলল, যে মেয়েদের সম্মান করতে জানে না তার কাছে মেয়েরা প্রোডাক্ট ছাড়া আর কি বা হতে পারে। দায়ান রিয়াক্ট করলো না, উল্টো স্বাভাবিকভাবেই বলল, আমি তোমার সাথে তর্কে জড়াতে চাই না, শুধু আমার ডিলটা জানাতে চাই। তানিশা ভালো থাকবে যদি তুমি তোমার ইনভেস্টিগেট বন্ধ করে দাও। আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে যদিও আমার তেমন একটা ক্ষতি তুমি বা তোমরা করতে পারবে না, তবুও বলে রাখলাম আমি চাই না আমার ব্যাপারে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ তৈরি হোক। মায়া দরজার দিকে হাঁটা দিয়ে বলল, অন্য কারো ভালো থাকার দায়বদ্ধতা আমার নেই। ওর বাবা মা আপনার কাছে ওকে বিয়ে দিয়েছে, তাই ওর কোনো ক্ষতি হলে সেটার দায়ভার ওর বাবা মার। আমাকে এইসব বলার প্রয়োজন নেই। দায়ান হো হো করে হাসা শুরু করলো। মায়া দায়ানের হাসি দেখে পিছনে ফিরল, ভ্রু কুচকে তাকিয়ে রইল। দায়ান হাসি থামিয়ে বলল, তুমি নিজেকে যতটা হার্ডলেস দেখাতে চাইছো ততটা হার্ডলেস তুমি নাও, সেটা আমি জানি। যদি এই রকম ডিল কাজে নাও লাগে তবুও তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। দেখলে না গতবার তোমাদের কিভাবে ধরে নিলাম। আচ্ছা, আমাকে তো একবারও জিজ্ঞাসা করলে না যে আমি তোমাদের চাল কিভাবে বুঝলাম। কাম অন জান, এইরকম ভাবে ইগনোর করো না আমার ট্যালেন্টটা। মায়া ভাবতে লাগলো, সত্যি তো দায়ান কিভাবে ওদের প্ল্যান বুঝলো? সব তো ঠিকই চলছিল, ওরা তো কোনো খাত রাখেনি, কিভাবে বুঝলো তবে দায়ান? আচ্ছা বাদ দাও, জিজ্ঞাসা করতে হবে না, আমিই বলে দিচ্ছি। আসলে কি বলতো, আরাজ আনানের মতন এরকম ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট হাবিলদারের কাজ করবে আমার বিশ্বাস ছিল না। সবার লাস্টে যেই মেয়েটা আমার বিয়ে হতে এসে ধরা পড়েছিল, ওকে চেপে ধরতেই ও আরাজের ছবি আইডেন্টিফাই করে আর ওর ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। তাই ওর ব্যাপারটা আমি আরো 1 বছর আগেই জানতে পেরেছি। আর বাকি রইল তোমার কথা। তোমার প্ল্যানটা সুন্দর ছিল, বেশ সাজানো গোছানো, কিন্তু আমার রুমে আমার সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আর আজকে টেক্সট করাটা তোমার উচিত হয়নি। চোখে পড়ে গিয়েছে আমার সব। আমি আবার নজর রাখলে একটু কড়াভাবেই রাখি। তোমার টেক্সটগুলো আমার সিসিটিভি বরাবর হয়, খুব সহজেই নজরে এসে যায়। পরে তোমার সম্পর্কে গভীরভাবে খোঁজ নিয়ে সবটা বের করে ফেলতে পারি। তাহলে সাথে সাথে ধরে গুম করে দিলেন না কেন? ভালোবেসে ফেলেছিলাম যে। ওই দিন তোমার কান্না ভেজা মুখ আমার হৃদয় কেড়ে নিয়েছিল। আচ্ছা, কার জন্য কাঁদছিলে বলো তো? কেউ ছিল নাকি? মায়া রেগে গিয়ে বলল, সেই সব আপনার জানার বিষয় না। আর আপনি এখন আমার কোনো ক্ষতি করতেই পারবেন না, কারণ আমার স্বামী হলো আরা জানান, দি গ্রেট আর্মি কমান্ডার। মনে রাখবেন, এসব সস্তা ডিল আমার সাথে করতে আসবেন না। আর হ্যাঁ, অন্ধকারে ঢিল ছুড়লেও অনেক সময় সেটা ঠিক জায়গায় গিয়ে কিন্তু পড়ে। দায়ান বসে রইল চুপচাপ। মায়া যাওয়ার জন্য এক পা বাড়াতেই বলল, আমি তো জানি তোমাদের ভালোবাসার বিয়ে না, কেবল আমার থেকে বাঁচার জন্য এই বিয়েটা করেছো তুমি। মায়া উত্তর দিল না। এই দায়ান সত্যি মারাত্মক খেলোয়াড়, এত কিছু কিভাবে ধরে ফেললো সহজভাবে। সত্যি ভুল হয়ে গেছে, মারাত্মক ভুল। মায়া চলে যায়। দায়ান ভাবতে থাকে এইভাবে তার চাল ফ্লপ করলো। সে তো মায়াকে এতটা শক্ত ভাবেনি। আর যাই হোক, নিজের বোনের ক্ষতির কথা শুনেও কোনো রিয়াক্ট করবে না এতটা দূর ভাবেনি সে। কিন্তু বিয়ে যখন করেছে তখন তো এই তানিশা নামক গুটিটাকে অন্যভাবে সাজাতে হবে, এমনভাবে সাজাতে হবে যেন মায়া আর ভাববার সুযোগও না পায়। কি হয়েছে তোমার? আসার পর থেকে দেখছি মুখ ঝুলিয়ে বেড়াচ্ছি। কেউ কিছু বলেছে নাকি? মায়া ঠাস করে হাতে থাকা জগটা টেবিলের উপরে রাখলো। চমকালো আরাজ। আশ্চর্য, ও কি করেছে? মেয়েটা ওর উপর রেগে আছে কেন? মায়া আরাজের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আপনি কি ভুলে গেছেন, আপনি যেই কাজ করেন আমিও সেই একই কাজ করি? তাহলে আমাকে না নিয়ে না বলে একা একা ধুমধাম কাজে চলে যান কেন? আমাকে বলতে মন চায় না? আরাজ হাঁ হয়ে মায়ার রণমূর্তি দেখছে। এইরকম হুটহাট ছোটখাটো কারণে রেগে যাওয়ার মেয়ে তো মায়া নয়। দেখে তো মনে হচ্ছে একদম পাক্কা একটা গিন্নি তার স্বামীকে শাসন করছে, অভিমান করে। কোমরে শাড়ি গুছে রাগি রাগি চেহারা নিয়ে। তবে মায়ার রাগে কারণ যে অন্য কিছু সেটা বুঝতে পারছে আরাজ। আরে স্যার ডেকেছিল, আমাদের টিমের সাথে নাকি প্রধানমন্ত্রী বসতে চান, কথা বলতে চান। তো সেই ব্যাপারে কথা বলার জন্যই ডেকেছিলেন। কিন্তু এই কারণে এত রেগে যাওয়ার কি দরকার? আমাকে ডিটেলে বলো তো কি হয়েছে? এইসব বিষয়ে রেগে যাওয়ার মতন মেয়ে তো তুমি নও। মায়া রাগ থামিয়ে আরাজের পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ চুপ থেকে নিজের শান্ত করলো। এরপর আরাজের দিকে তাকিয়ে বলল, আজকে দায়ানের ঘরে গিয়েছিলাম। মা বলেছিল খাবে কিনা সেটা জিজ্ঞেস করতে।
যাওয়ার পর আমাকে দরজা লাগিয়ে দিয়ে বলে আমার বিরুদ্ধে ইনভেস্টিগেট বন্ধ করো, নইলে তানিশাকে সুখে থাকতে দিব না। আশ্চর্য, ওর বউ ওর মা বাবা ওর হাতে তুলে দিয়েছে, ওর কি হবে না হবে সেই বিষয়ে আমি কেন দেখব? আমাকে থ্রেট দিলেই বুঝি আমি ভয় পেয়ে যাব? গা ঘিনঘিন করে আমার ওর এইরকম আচরণে। আপনি বাসায় থাকলেও এমনটা করতে পারতো না। আপনি না বলেছিলেন আমাকে আপনার সাথে সবসময়ই থাকতে, তাহলে আপনি আমাকে একা ফেলে গেলেন কেন যখন জানেন যে উনি বাসায় আছেন? আরাজ সত্যি ভীষণ অবাক হলো। মেয়েটা তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, তাকে একটু বেশি ভরসা করে ফেলেছে। হ্যাঁ, এটাই একদিক দিয়ে ভালো, কিন্তু এই রকম হলে তো মায়া নিজেকে নিজে রক্ষা করতেই ভুলে যাবে। আরাজ হাসলো আর বলল, মায়া, তুমি আমার উপর হয়তো একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েছ। মায়া আবার রাগ করে দাঁড়িয়ে গেল। তো নির্ভরশীল হব না? আপনি আমার স্বামী না? আমাকে বাঁচাবেন বলেই তো বিয়ে করেছেন নাকি? ভুলে যাচ্ছেন কেন এত সহজে? আরাজ বুঝতে পারছে না মায়ের এইরকম আচরণের কারণ কি। হঠাৎ রেগে যাচ্ছে, বিষয়টা বোঝার চেষ্টা করছে না, অপরিপক্কদের মতো আচরণ করছে। কি হলো হঠাৎ মায়া? আরাজ কিছু বলার আগে নিচ থেকে তানিয়ার গলার পাওয়া গেল। ও চিৎকার করে বলছে, কিরে মায়া, সিয়ামের মেয়ে হয়েছে কিছুক্ষণ আগে, দেখতে যাবি না তুই? আমরা তো যাচ্ছি, তোকেও তো যেতে বলেছে তোর বড় আব্বু। তাড়াতাড়ি নিয়ে আয়। পরবর্তী সিজন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।